আজকের এই মহতী সমাবেশের সভাপতি মণ্ডলীর শ্রদ্ধেয় সদস্যগণ, এখানে সমবেত এই শ্রীনগর এলাকার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকাবৃন্দ, মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, এই এলাকার সমস্ত সুধী নাগরিকদের, সমস্ত সুধী ভোটারদের আমি আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ত্রিপুরাজ্যের বামফ্রন্ট কমিটি এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়ে গেল আপনাদের এখানে পৌঁছতে। এমনিতেই একটু অসময়ে জনসভা আমাদের করতে হয়েছে, আপনারা শুনেছেন যে এবারের এই নির্বাচনের প্রচারের দিন খুব কম, তার মধ্যে দাঁড়িয়ে আবার সারা ত্রিপুরাজ্যে এই প্রচারে অংশগ্রহণ করতে হবে। কাজেই এই সময়গুলো একটু অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে কষ্ট দিতে হয়েছে, আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। তো বন্ধুরা, বিধানসভা নির্বাচন আমরা ত্রিপুরাজ্যের মধ্যে এবারে শুধু প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছি না, সেই 52 ইংরাজি থেকেই আমরা এই ত্রিপুরাজ্যে টেরিটোরিয়াল কাউন্সিল, তারপরে বিধানসভা 72 থেকে আমরা করে আসছি। আমাদের দেশের এবং রাজ্যের মানুষের তাদের জীবনে এই নির্বাচনগুলো, প্রত্যেক নির্বাচনের এই গুরুত্ব অবশ্যই আছে। আগামী দিনগুলোতেও যে নির্বাচন আসবে তারও গুরুত্ব থাকবে। কিন্তু বন্ধুরা, এবারে নির্বাচন দেশের এবং বিশেষ করে গত 5 বছর ধরে আমাদের রাজ্যে যেভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য মারাত্মক চেষ্টা হয়েছে এবং ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নেমে এসেছে, সেই প্রেক্ষিতে এবারে নির্বাচন তার গুরুত্ব অতীতের সমস্ত নির্বাচনের চাইতে অনেক গুণ সেখানে বেড়েছে। আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতায় আমরা যদি অতীতের সাথে গত 5 বছর মিলিয়ে দেখে, এটা নতুন করে কারো কাছে খুলে বলার, ব্যাখ্যা করার প্রয়োজন আছে মনে করি না। কিন্তু বন্ধুরা, তারপরও 2-4 কথা বলতে হবে, বলা দরকার এবং সবার জানা দরকার। আমি অতীত ব্যাখ্যা করছি না, লম্বা চূড়া এইসব কথা বলে আপনাদের অভিজ্ঞতাকে এটাকে আমি ছোট করব না। আমি শুধু যে কটা কথা বলতে চাই, আমাদের রাজ্যে একটা সময়েতে টানা 30 বছর যখন একটা দলের সরকার ছিল, 5 বছর অন্তর অন্তর, তখনও সে সমস্ত দলের নেতারা আসতেন, পাড়ার মুরব্বী, মোড়ল, এদের বাড়িতে এসে তারা আলো করে বসতেন, লোকজনদেরকে ডেকে নিয়ে আসতেন এবং
পাড়ার মোড়লরা যখন ডাকেন, মাতব্বরা যখন ডাকেন, গ্রামের গরিব মানুষ কি পাহাড়ি কি বাঙালি, তাদের না এসে উপায় ছিল না। কেননা এদের দয়া দক্ষিণে তাদের চলতে হতো। শোনানো হতো, অমুক দলকে দিলে ভোট ভবিষ্যতে হবে সুখ, অমুক দলকে আবার ক্ষমতায় নিয়ে আসলে পরে আপনাদের গ্রামের আপনাদের এলাকার মানুষের চাহিদা পূরণ হবে। আর দেখা পেতেন না। এইভাবে জীবনের এই কঠিন অভিজ্ঞতায় মানুষ থকতে থকতে মানুষের পিঠ দেওয়ালে যখন পিষে যেত, তার সামনে আর কোনো পথ খোলা নেই, ভবিষ্যতের কোনো সোনালী রাস্তা দেখছে না। এইভাবেই তাকে চলতে হবে। আমাদের গুরুজনদের বয়স্কদের একটা অংশ তখন শিক্ষাবৃত্তি এবং সংসারে এই সংকট নেমে আসা 1978 ইংরেজিতে ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট সরকার আসলো, বহু লড়াই সংগ্রাম করে, তাদের নাম যদি একটু স্মরণ না করে ভুল হবে। শ্রদ্ধেয় কমরেড সুনীল চৌধুরী সে লড়াই সংগ্রাম করে সেদিন এই বামপন্থী ফ্রন্ট সরকার নামতেন। এবং শুধু বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করা না, মানুষের মনের ভেতরে যে বদ্ধমূল ধারণা হয়ে গেছিল এই অভিশাপ থেকে মুক্ত হওয়া যাবে না, তারা সেদিন দেখিয়ে দিলেন যে না, সরকার যদি সত্যি সত্যি মা বাবার মতো দরদি অভিভাবক হন, সেই সরকার যদি তার সততা থাকে, দায়বদ্ধতা থাকে, মানুষের জন্য কিছু করতে চায়, তার সামনে অন্তরায় যাই হোক কেন্দ্রীয় সরকার আমাদের চাহিদা মতো আমাদের দাবি অনুসারে সরকার আসার পর থেকে আমরা প্রত্যক্ষ আমরা করেছি। এখানে একটা দল এরা স্লোগান তুললেন যে না, করতে হবে, স্বাধীন করতে হবে। এইভাবে গরিব বংশের মানুষের মধ্যে বিভাজন আনার চেষ্টা করা হলো। একদিকে ঘরের ভেতরে এই সমস্ত প্রতিবন্ধকতা মোকাবেলা করে, আরেক দিক থেকে কেন্দ্রীয় সরকারের আসবে, এখানে হাসপাতাল হবে, এখানে বিদ্যুৎ হবে, এখানে যারা গৃহহীন ভূমিহীন তারা ভূমির পাট্টা পাবে, টেক্কা তলসের উপরে যারা যুগ যুগ বংশ মানুষের হাত ধরে মানুষকে সাথী করে, যে প্রশাসনিক ঘরে বসে অতীতের সরকাররা মানুষের উপর এসে জুলুম, মৃত্যু, অনাহারের মৃত্যু মিছিলে দিনলিপি, যার পরিচিতি সারা দেশের মধ্যে, যে ত্রিপুরাজ্য দেশের একেবারে দূরতম প্রান্তে একটা দুর্গম, এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে খেতে পায় না, সেই ত্রিপুরাজ্যকে অন্য মাত্রায় দাঁড় করেছে। কিন্তু বন্ধুরা, এইভাবে এই 78 থেকে 88 ইংরাজি, তারপরে 5 বছরের সেই 88 থেকে 92 ছন্দপতন, তারপরে সেই 88 থেকে 92 সে অন্ধকারের দিনগুলো, আমি এগুলো পুনরুল্লেখ করতে চাই না, এগুলো আপনারা জানেন। এটাকে হটিয়ে 93 সাল থেকে লাগাতার 25 বছরের ত্রিপুরাজ্য আরো এগুলো
আমলিঘাট, শ্রীনগর, রাজনগর, মাধবনগর থেকে শুরু করে সারা ত্রিপুরাজ্যের মধ্যে পরিবর্তন আসলো। কিছু মানুষ বা ইতিমধ্যে যারা জন্মেছেন, ভোটাধিকার লাভ করেছে, তারা অতীতের সেই দিনগুলো দেখেনি। 30 বছরের, 5 বছরের সে অন্ধকার দিনগুলোর কথা তারা জানে না, বা 25 বছরও কিভাবে একটা সরকার একটা দরদি অভিভাবক হিসাবে কাজগুলো করেছে। অনায়াসে যখন মানুষের কাছে এগুলি হয়, অনেকে সেরকম বুঝতে পারেনি। সেই জায়গায় 2014 সালে সারা দেশে বিরোধী দলগুলো, গণতান্ত্রিক দলগুলো, তাদের অনৈক্য, তাদের দুর্বলতা এবং বিশেষ করে 2004 সাল থেকে 2014 সাল অব্দি কংগ্রেসের যে সরকার ছিল ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে, তারা দেখল সারা দেশের মধ্যে মাত্র 2টি রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকলো, ত্রিপুরা রাজ্য এবং কেরালাতে। ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় বাধা ত্রিপুরা এবং কেরালা, দুটি বামপন্থী সরকার, দুটি লাল সরকার। বাধা কি? কেরালা ত্রিপুরা রাজ্যকে দিল্লিতে গিয়ে দিল্লি সরকারের কোন কর্মসূচিকে সেরকম বাধা দিতে পারে না, কিন্তু বাধা কোন করতে পারে, ভিখারি নির্মূল করতে পারে, সাক্ষরতা 100% অর্জন করতে পারে, উগ্রপন্থার রমরমা বন্ধ করতে পারে এবং ওই উত্তরপ্রদেশ, বিহার পারে না। খোদ প্রধানমন্ত্রী রাজ্য গুজরাট, সে রাজ্য এখনো শিক্ষার ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে থাকে। হতে পারে সেখানে বহু পুঁজিপতি আছে। এই দুটি রাজ্যের মধ্যে বামপন্থীরা তারা বিকল্প কর্মসূচির হাত ধরে সেখানে পরিবর্তন আনতে পারে। কাজে যেন তেন প্রকারে নয়, যে কোনো মূল্যে, যে কোনো কৌশল গ্রহণ করে ত্রিপুরা থেকে, কেরালা থেকে বামফ্রন্টকে সরাতে হবে। আমি কেরালার কথা বলছি না। তাহলে ত্রিপুরাতে সরাতে হলে পরে ত্রিপুরাতে কিভাবে বিজেপি আসবে? 2018 আগে তো ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টির নাম কেউ শুনেনি। তাদের প্রতীক চিহ্ন পদ্মফুল খুব কম লোকে দেখেছে। এই ত্রিপুরাজ্যের কোন প্রান্তে এ রাজ্যের মানুষের কল্যাণে, এ রাজ্যের উন্নয়নে রাস্তা চাই, বিদ্যুৎ চাই, স্কুল চাই, হাসপাতাল চাই, শ্রমিকদের মজুরি চাই, যারা দুস্থ তাদের ভাতা চাই, বেকারদের কাজ চাই। এই রাজ্যকে শিল্প বাণিজ্য বিকশিত করার জন্য জাতীয় সড়ক চাই, রেল চাই, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা করা চাই। ভারতীয় জনতা পার্টি তো এরকম কোন আন্দোলন কোথাও করেনি। আমি শ্রীনগরের কথা বলছি না, মাধবনগর, রাজনগরের কথা বলছি না। কোন জায়গাতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাজ্যের মানুষের কল্যাণে বা এডিসি এলাকার যারা তুলনামূলকভাবে পিছিয়ে থাকা সেখানকার ট্রাইবাল অংশের মানুষের হাতে আরো ক্ষমতা, সে এডিসির হাতে বা আরো অর্থের জন্য কোন আন্দোলন করেনি। কিভাবে এখানে আসবে? কাজেই ষড়যন্ত্রের জাল বুনা হলো, মানুষকে ঠকানোর জন্য নতুন স্লোগান তৈরি করা হলো, তার চিত্রনাট্য তৈরি করা হলো।
2018 আগে ভোট ঘোষণার অনেক আগে থেকে 1.5 বছর আগে থেকে প্রত্যেক সপ্তাহে দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা আসতে শুরু করলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে আসতে নেই, আসলে ভালো না বা খারাপ কথা বলছি না, বরঞ্চ কেন্দ্রের মন্ত্রীরা যদি রাজ্যে এসে সে রাজ্যের কল্যাণে, সেই রাজ্যের বিকাশে যদি আসেন, কথা বলেন, সে রাজ্যের মঙ্গল হওয়ার কথা। সরকারিভাবে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী, কৃষি মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, শিক্ষামন্ত্রী মন্ত্রীর চেয়ারে বসে ত্রিপুরা যে সুনাম করতে হয়, ত্রিপুরার মন্ত্রী, ত্রিপুরা রাজ্যের আমলাদের পুরস্কৃত করতে হয়, কারণ সরকারিভাবে এগুলি না করে উপায় নেই। কিন্তু ত্রিপুরা রাজ্যে এসে ভারতীয় জনতা পার্টির জনসভা থেকে, তার কর্মসূচি থেকে ত্রিপুরা রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার সম্পর্কে কুৎস রচনা করা শুরু হল। মানুষের মনের ভেতরে সন্দেহ তৈরি করার সে প্রক্রিয়া শুরু করল। আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করলো তারা, যদি বিজেপির সরকার ত্রিপুরা রাজ্যে হয়, বামপন্থী ফ্রন্ট সরকার কিছু করেনি বলতে পারেনি, তার চেয়ে আরো বেশি হবে। আর নির্বাচন ঘোষণা হওয়ার পর সেটাকে তাদের চক্রান্তের, তাদের নির্বাচনে জেতার মূল কৌশল হিসাবে এটাকে তারা ব্যবহার করলেন। গত 5 বছর আগে ঠিক এরকম সময়েতে আমাদের এই সাবরুম অব্দি রেল পৌঁছেছে। আমরা হয়তো বাংলাদেশে যারা গেছেন, বাংলাদেশে আমরা রেল দেখেছি, বা ত্রিপুরাজ্যের বাইরে যারা গেছেন তারা দেখেছেন, কিন্তু অধিকতর মানুষ দেখেননি। হয় সিনেমায় দেখেছি বা কোন বই পত্রে তার ছবি দেখেছি। ত্রিপুরাজ্যের বামফ্রন্টের জনগণের লড়াইয়ের সুবাদে সাবরুম অব্দি রেল আসলো। এটাকে দেখে বোঝানো শুরু হলো, রেল তো এক ইঞ্জিন সামনে দিয়ে চলে, পেছনে 10টা-12টা বগি দিয়ে। খুব কায়দা করে বলল, ত্রিপুরাজ্যে বিজেপি সরকার হলে কেমন সরকার হবে? ডাবল ইঞ্জিনের সরকার, সামনে একটা ইঞ্জিন, পেছনে আর একটা ইঞ্জিন। এক ইঞ্জিন যদি 10টা বগি টানতে পারে, তাহলে 2 ইঞ্জিন 20টা বগি টানবে, বেশি প্যাসেঞ্জার উঠতে পারবে, বেশি মাল টানতে পারবে। তার মানে হলো বিজেপি সরকার মানে সব ডাবল, রেগা ডাবল, মজুরি ডাবল, ভাতা 3 ডাবল, চাকরি 10 ডাবল, বেতন 2.5 ডাবল, রাস্তা ডাবল ডাবল, ঘর ডাবল ডাবল, সব ডাবল। 25 বছর মানুষ কষ্ট করতে হয়নি বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সুবাদে। আর কাকে দিয়ে কথাগুলি বলালেন? কারা এসে কথা 2018-তে বললেন? এখন যাদেরকে আমরা শাসক দলের হুমরা চুমরা দেখি, বা যিনি গতবার এই বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, তার কথাই কিন্তু চিরা বিজে নিয়ে, কারণ তাদের তো চিনি আমরা। তারা তো একদিন ওই ডালে বসে, ওই ডালে যায়, কোন দিনে কোন গাছে উঠবে কেউ জানে না। ত্রিপুরার মানুষকে ঠকানোর জন্য উড়িয়ে আনা হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খোদ প্রধানমন্ত্রী বললেন, আপনার তো বর্ডারের মানুষ, অল্প স্বল্প হিন্দি সবাই জানেন, মায়েরা বোনেরাও। प्रधानमंत्री के ने बोले, मैं तो प्रधानमंत्री हूं, मैं जो बोलता हूं वही करता हूं। दिल्ली থেকে অসুস্থ অর্থমন্ত্রী অরুণ জেটলি বিছানাতে শোয়া,
ডাবল ইঞ্জিনের আগে ডাবল इंजेक्शन पुश করে उड़िए नहीं आशा हलो। मैं तो हिंदुस्तान का वित्त मंत्री हूं, मेरा पास सिंदूक का चाबी है, राशि का कोई कमी नहीं होगा, जितना रुपया चाहिए इतना रुपया दूंगा। तो त्रिपुरार मानुष सरल सुधा मानुष কিছু বোকা হলো। আর তখন যারা বামপন্থী বিরোধীরা ছিলেন এরা দেখলো সেই দলে থেকে বামপন্থীকে হারানো যাবে না, এরা চলে গেল সেখানে। নাম বলার প্রয়োজন নেই কোন দল। আর যারা বরাবর বামপন্থীকে সমর্থন করতেন, বামপন্থীর সঙ্গে ছিলেন, এদেরও একটা অংশ এই প্রচারে মথিত হয়ে গেলেন। আমি তাদেরকে দোষারোপ করব না, কারণ গরিব মানুষ সংসারের এই যুদ্ধে লড়াই করতে 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 অনেকে দুর্বল। তাদেরকে এসে যদি দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের তাবর তাবর মন্ত্রী, অন্য রাজ্যগুলো মুখ্যমন্ত্রী যদি এসে বলে আমরা সব দেব, প্রথম বছরে 50,000 চাকরি, পরের 4 বছরে আরো 6.5 লাখ চাকরি, 10,323 যারা কোর্টের রায়ে যাদের চাকরি গেছিল, বামপন্থী ফ্রন্ট সরকার তাদের জন্য চেষ্টা করেও কোর্টের তখনকার পদক্ষেপের কারণে তখন কিছু করতে পারছিলেন না, আর একটু সময় পেলে হয়ে যেত। এদেরকে এসে বলল আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী, না মুখ্যমন্ত্রী হননি তখন, অর্থমন্ত্রী। আমি বলছি, আমি যে কথাগুলি বলছি, বক্তৃতা করছি, এগুলো ভিডিও রেকর্ড করুন। আর আমরা যদি না দিই গুমা গুমাকে সালানা, গুমা গুমাকে সালানা, অনেক ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবেন, কেবল ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবেন। তো প্রধানমন্ত্রী এসে বলছে মে প্রধানমন্ত্রী, আমাকে বিশ্বাস করেন, আমি অর্থমন্ত্রী, আমাকে বিশ্বাস করেন, আমি আরেক রাজ্যের মন্ত্রী, আমাকে বিশ্বাস করেন। আমি মনে করি ত্রিপুরাজ্যের মানুষ যারা গতবার এদের এই ফাঁদে পড়ে বিজেপিকে ভোট দিয়েছেন, এরা পাপ করেননি, পাপ তোমরা করেছ। পাপ করেছে নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মারা, যোগী আদিত্যনাথরা। ত্রিপুরাজ্যের মানুষ পাপ করে ভুল করেনি, ঠিক আছে, তাদের সরকার আসলো, এদের রাজত্ব তৈরি হলো, আমাদের মেনে নিতে হবে, আমরা মেনে নিয়েছি, আমরা বিরোধী আসনে বসেছি। এরা বলেছে প্রথম মন্ত্রিসভাতে 299টা তাদের যে প্রতিশ্রুতি মিশন ডকুমেন্ট, তার যাত্রা শুরু হবে। 50,000 বেকার যুবকের চাকরির অফার, শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ, আড়াই গুণ, 200 দিন রেগার কাজ, 340 টাকা মজুরি, 10,323 চাকরির সমাধান। দ্বিতীয় মন্ত্রিসভার প্রয়োজন নেই, প্রথম মন্ত্রিসভাতে হবে। হলো না, শোনানো হলো 100 দিন সময় দেন, 100 দিনের মধ্যে দেখবেন এক মন্ত্রী, বয়স তার 80, সই সই, সে তো কীর্তনে নাচে, রাস্তায় নাচে, জনসভায় নাচে, গান গায়। আরো বললেন হয়ে যাবে, কুছ পরোয়া নেই, 100 গেল 200 বার হবে। 100 দিন গেল, বলল না 1 বছর অপেক্ষা করেন, 1 বছর গেল। তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন 3 সাল, তিনি আবার বাংলা টাংলা বেশি বলেন না, 3 साल मौका दीजिए त्रिपुरा को, अपना आप हो जाएगा।
मॉडल बना देगा। मॉडल होते होते তিনি मॉडल হয়ে গেলেন। 4 বছর গেল, 5 বছর গেল, বন্ধুরা কি পেয়েছি আমরা? কি পেয়েছি আমরা? আপনারা আপনাদের শ্রীনগর দিয়ে, মাধবনগর দিয়ে, আমলিঘাট দিয়ে বিচার করেন। শুধু ভাষণ শুনেছি, বক্তৃতা শুনেছে, পোস্টারে ছবি। মানুষের মনের ভেতরে সুশাসন নেই, ছবি দেখে সুশাসন দেখতে হবে। আর এখন এখানে সব কালি লেগে গেছে, সুশাসন যে কালি শাসন, সব মুছে গেছে। কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল, হাজার হাজার মানুষকে সাক্ষী করে, যে কথা বলে পোস্টারে ছাপা হয়েছিল, ইস্তাহারে দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এগুলি কার্যকরী করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলেন না, কোন চেষ্টা করলেন না। কিন্তু যেগুলি বলা হয়নি, উচ্চারণ করা হয়নি, সে কাজ তারা শুরু করে দিলেন প্রথম থেকে। স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। স্লোগান ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয় মানে হলো আসমুদ্র হিমাচল। ভারত মাতা কি জয় মানে হলো এই ভারতবর্ষের সব দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কল্যাণ। নির্বাচিত চেয়ারম্যান প্রধান কাজ করতে পারবে না, যাদেরকে ভোট দেওয়া হয়েছে এদের পদত্যাগ করতে হবে। গত 5 বছর আপনাদের শ্রীনগর থেকে শুরু করে ধর্মনগর, মানুষ তাদের অপরাধ, তারা সিপিএম করে। আমাদের সংবিধান, আমাদের আইন সিপিএম করতে না করিনি। আমাদের আইন, আমাদের সংবিধান, আমাদের, আমি আজকে হিন্দু না, আমি কালকে আর একটা ধর্ম গ্রহণ করব, এই অধিকারও দিয়েছে যে না, আমি কোন ধর্মকে আমি নিন্দা করব না, আমি নাস্তিক হব। এটাই ভারত মাতার ইচ্ছা, এটাই ভারত মাতার আইন। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে গত 5টি বছর, গত 5 বছর ভারত মাতার সে আইন, যারা ভারত মাতা কি জয় বলে, এদের হাতে তাদের সে অধিকার ভুলুণ্ঠিত, সংবিধান ভুলুণ্ঠিত, আইন ভুলুণ্ঠিত, অধিকার লাঞ্ছিত। গত 5টি বছর কাদের হাতে? অল্প কিছু যুবক যুবতী, আমাদের ঘরের ছেলে। হ্যাঁ, তারা একটা সময়তে অন্য দল করতেন, পার্টি অফিস ভাঙ, মাথা ফাটা, প্রধান চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করা। মন থেকে হয়তো অনেকে করেনি, আমি বলবো মন থেকে অনেকে করেনি তারা, কিন্তু মন জয় করতে হবে, খুশি করতে হবে। এ সমস্ত করে হয়তো ওই যে 50,000 চাকরিতে নাম উঠবে, 7 লাখ চাকরিতে নাম উঠবে, এখানকার বিধায়কের নাম উঠবে যদি আমি সিপিএম এর বাড়ি আগুন জ্বালাতে পারি। এদেরও শেষ করেছে। গত 5টি বছর শুধু আমাদের জীবন জীবিকা কেড়ে নিয়ে, উন্নয়ন স্তব্ধ করেনি। যে চেনা ত্রিপুরা, যে ত্রিপুরাজ্যকে আমরা ভাবতে শুরু করেছিলাম, আগামী দিন এই সবরুম দিয়ে দেশের ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। এবং আমাদের টার্গেট
আগামী দিন এই সাবরুম দিয়ে মৈত্রী দিয়ে আমরা চিটাগাংয়ের অব্দি আমরা সরাসরি রাস্তা নেওয়ার ব্যবস্থা আমরা করব। এই শ্রীনগর দিয়েও এখানে বাণিজ্যের আরো লেনদেনের সে সুযোগ তৈরি হবে। শুধু সরকারি ভাবে তো সবাইকে কর্মসংস্থান করানো যাবে না, বেসরকারি ভাবেও এই উদ্যোগগুলো তৈরি হলে রাস্তা খুলবে, রাস্তা তৈরি হবে। ডাবল ইঞ্জিনের সরকার না করলো চাকরি, না করলো বেতন বাড়ালো, না রেগুলার করলো 10,323 না রেগুলার করলো সর্বশিক্ষা অভিযানের শিক্ষক বা অন্য অশিক্ষক। রাঘব বোয়ালরা সব খেয়ে ফেললো, মানুষ জানে না। কোন গ্রাম সভা হয় না, গ্রাম সংসদ হয় না, কোন ওয়ার্কটা দেখার সুযোগ সেখানে নেই। এইভাবে এই ত্রিপুরা রাজ্য একটা অরাজক রাজত্ব এমন একটা মূল্যকে পরিণত করলো, এই ত্রিপুরা মানুষ আশা করেনি। কাজে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। এই প্রতিবাদে লাল ঝান্ডা, লাল টুপি, সাধারণ মানুষ রাস্তায় নামবে। ভারতীয় জনতা পার্টির নেতারা আলবৎ সেটা জানত। কাজে প্রথম দিন থেকে এই সরকার তাদের ইস্তাহারে যে বলা হয়, বক্তৃতাতে যা করেনি, সে কাজ শুরু করেছে বিরোধীদের নিধন যজ্ঞে। আজ প্রথম সেখানে সিপিআইএমরা আক্রান্ত ছিল। এই আক্রান্তের তালিকা এখন সিপিএম একা না, বিজেপির বিরুদ্ধে যতগুলি দল, কংগ্রেস হোক বা অন্য দল, কেউ রেহাই পাচ্ছে না। বিজেপি দলের ভেতরেও যারা একটু সৎ, সমাজের ভালো চায়, বিজেপির ভেতরেও আছে, না এই কথা বলছি না আমরা। আজকে তারাও নিরাপদ না, তারাও মার খাচ্ছে, তাদেরও বাড়ি পৌঁছে, এদেরও ঘর ভাঙছে। আজকে ত্রিপুরা সেই জায়গায়। কাজী বন্ধুরা, আমাদের আবেদন, এবারে নির্বাচন শুধুমাত্র এই দুর্বিনীত স্বৈরাচারী ফ্যাসিস্ট গণতন্ত্র হত্যাকারী এবং সন্ত্রাসের মদতদাতা ত্রিপুরার যে যুবকদের যৌবনকে নষ্ট করেছে নেশার ড্রাগ দিয়ে, এই উদ্দেশ্যেই এদেরকে হটিয়ে শুধু বামফ্রন্ট সরকার গঠন করা পুনর্বার, এই কথা বললে বোধহয় একটু ছোট করে বলা হবে। এবার এই নির্বাচনের গুরুত্ব, আমাদের সংবিধানকে তারা দুর্বল করে দিয়েছে। দেশের আইন কানুন, আইনের শাসন, নাগরিক অধিকার, বিজেপি মানে এগুলি কিচ্ছু থাকবে না। দুর্নীতি, অনাচার এটা ঘটনা না, এটা প্রাতিষ্ঠানিক, এটাই নিয়ম। কাজেই এইবার নির্বাচনে এক পক্ষে হলো বিজেপি, যাদের সাথে যারা সংবিধান মানেন না, আইন মানেন না, কানুন মানেন না, নিয়ম মানেন না, পরম্পরা মানে না, ঐতিহ্য মানে না তারা। আর আরেক দিকে হলো বামফ্রন্টের সাথে যারা সংবিধানের পক্ষে, আইনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সবকিছুর পক্ষে। আপনারা দেখেছেন, এর জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা আহ্বান করেছি, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হন, গণতন্ত্রের শক্তি এগিয়ে আসুন। আমরা সাড়া পেয়েছি, 6টি রাজনৈতিক দল একসাথে আমরা রাস্তায় নেমেছি। কোন দলের পতাকা হাতে না নিয়ে, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। মাত্র 2 দিনের নোটিশে শাসক দলের ঘরে ভূমিকম্প শুরু হয়েছে, এবং সেই বোঝাপড়া থেকে কংগ্রেস এবং
বামপন্থীরা আমরা সিট ভাগাভাগি করে আমরা ভোটে দাঁড়িয়েছি। বামপন্থীরা 47বদ্ধভাবে আমরা বিজেপিকে হটাতে চাই। শুধু ত্রিপুরা থেকে না, এই ত্রিপুরার মডেল, ত্রিপুরার মানুষের এই যে ঐক্য সারা দেশের সামনে উপস্থিত করতে চাই। এইভাবে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে নির্বাসনে পাঠানো সম্ভব। এবং তার সাথে এটাও বলতে চাই, শুধু কংগ্রেসের সাথে না, ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা চলছে। আপনার পত্রপত্রিকায় দেখেছেন, ত্রিপুরা মথাও তারা 40টার মতো আসনে তারা প্রার্থী দিয়েছেন। আজকে সকালে ত্রিপুরা মথার চেয়ারম্যান মাননীয় প্রদ্যুৎ মানিক্য কিশোর আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন আপনার জয় নিশ্চিত, ত্রিপুরা মথার সমর্থকরা সবাই আপনাকে ভোট দেবে। বলছেন আমাকে সবাই ফোন করতেন, সাবরুমে প্রার্থী দেননি কেন? প্রদ্যুৎ মানিক্য কিশোর বলেছেন, জিতেন চৌধুরীর মতো প্রার্থীর বিরুদ্ধে আমি প্রার্থী দিতে পারি না। আমি তখন তাকে বলেছি আজকে সকালবেলা, মাননীয় মহোদয়, জিতেন চৌধুরী একা জিতলে তো বিজেপির পরাজয় সুনিশ্চিত হবে না। যদি বিজেপির পরাজিত হবেই, আমরা চাই আরো বেশি আসনে ত্রিপুরা মথার সাথেও আমাদের বোঝাপড়া হোক। তিনি বলছেন তাহলে আমাকে একটু সময় দিন, আমি সন্ধ্যার মধ্যে আপনাকে আমরা কোন কোন কেন্দ্রে আমাদের শক্তিশালী প্রার্থী আছে সেখানে আপনাদের সাহায্য চাইব। আপনিও ঠিক করুন যে কোন কোন কেন্দ্রে আমাদের ত্রিপুরা মথার প্রার্থী উঠিয়ে নিতে হবে, তারও তালিকা করুন। আমরা বসবো, 2 তারিখের মধ্যে আমরা সেটেল আমরা করব। তো আশা করি, এখনো যেহেতু চূড়ান্ত হয়নি তো বলবো না, আশা করি বিজেপি যারা গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু, উন্নয়নের শত্রু, এই রাজ্যকে সব দিক থেকে থামিয়ে দিয়েছে, পেছন দিকে ঠেলে নিয়ে গেছে, তাকে হটানোর জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে। কংগ্রেসের সাথেও কয়েকটা সিট নিয়ে যে আমাদের ভুল বুঝাবুঝি জট, এটা খুলে যাবে। এইভাবেই 2023 নতুন ইতিহাস তৈরি করব। আর গত 5 বছর আপনাদের এখানে নাকি 5 কোটি টাকার প্রজেক্ট নেই, এনআরএসের 5 কোটি টাকা যারা খেয়েছে, আপনারা বলেন কোন চারা দেখেন না। আপনারা বলেন যে না, রাস্তা কোথায় হলো দেখেন না, স্কুল কোথায় হলো দেখেন না। আমি নাম বলবো না, একজন লোকের পেট কত বড় হচ্ছে দেখছেন তো, সব সেখানেই ঢুকেছে, সব সেখানে ঢুকেছে। এই পেট ছেড়ে এগুলো সব বের করতে হবে না। এই জন্য বলছি কোনো অপারেশন করতে হবে তা নয়, গণতান্ত্রিক ভাবে আমাদের অধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে গত 5টা বছর যারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, এরকম যারা বেকার যুবক যুবতী ভাই বোনেরা, এসপিজিটি, তারপরে টিআরবিটি, ট্যাট, নার্সিং পাস করে এসছে অনেকে, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে আশা মাত্রই চাকরি পেয়েছে, কিছুই করেনি। আমরা সবগুলো বিষয়ে, এমনকি পুলিশ টিএসআর এ ইন্টারভিউ দিয়ে তালিকা তৈরি হয়েছে, অফার ছাড়েনি। কোটি কোটি টাকা তুলেছে তাদের হাত থেকে। 10,323 কে তো কত নাচানি তারা নাচিয়েছে। সব কিছু আমরা দেখব। আর যারা দুর্নীতি করে
এই বড় বড় পেট করেছে, সব পেট থেকে বের করার ব্যবস্থা আমরা করব, একটাও ছাড়া হবে না। আজকে আমি আপনাদেরকে আর দেরি করাচ্ছি না, রোদে বসে আছেন অনেকে। আমি আবারও আপনাদের কাছে আবেদন জানাবো, আগামী 15টা দিন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রামায়ণ মহাভারত প্রায় সবাই আমাদের জানা আছে। রাবণ রাজা যখন সীতা হরণ করতে আসে, কিন্তু তার 10 মাথা নিয়ে আসেনি, মুকুট পরে আসেনি, সাধু সেজে এসে মা ডাক দিয়ে মায়াবী নিয়ে এসছে। কাজী এরাও রাবণ রাজার দল। এই রাবণ রাজারা সেই সাধু সেজে আগামী 15 দিন মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে আসবে। এই 15টা দিন খুবই গুরুত্বপূর্ণ। চোখ, কান, মন, দিল সব ঠিক রেখে, আমাদের কর্মীরা হয়তো বা সব বাড়িতে গিয়ে পৌঁছতে পারবে না, আর ক্ষমা করবেন, আমি প্রার্থী, আমার পক্ষে যেহেতু পার্টির সম্পাদক, আমাকে সারা ত্রিপুরাজ্যে ঘুরতে হবে, কাজে আমার পক্ষেও একটা প্রার্থী যদ্দূর আসা উচিত, আমি মনে করি উচিত, কিন্তু তারপরও এই কারণে হয়তো আসা সম্ভব হবে না। আর আমি মনে করি যে আমি সরাসরি বিধানসভা কেন্দ্রে আপনাদের প্রতিনিধি না হলেও লোকসভাতে তো আপনাদের ভোট পেয়েছি, আমাদের সেদিক থেকে আপনাদের প্রতিনিধি ছিলাম, পাশের কেন্দ্রে বিধায়ক ছিলাম, মন্ত্রী হিসাবে সারা রাজ্যের সাথে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। কাজে সেদিক থেকে আমি আপনাদের অচেনা না, আপনার ঘরের ছেলে, ঘরের এই মানুষ, সেই হিসাবে আগামী দিন সেই আশীর্বাদ, সেই সহযোগিতা এবং সেইভাবেই শুধু কাঁচি হাতরা তারা বামফ্রন্ট বা জিতেন চৌধুরীকে জিতান না। কাঁচি হাতরা তারা জেতা মানে হলো কৃষক জিতবে, শ্রমিক জিতবে, জুমিয়া জিতবে, যুবক, সমস্ত অংশের মানুষ বিজয়কে সুনিশ্চিত করবে। তার কারিগর আপনারা, সেই গণদেবতা আপনারা। আপনাদের কাছে সে আবেদন রেখে আবারও এই সময়েতে আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।